আসসালামু আলাইকুম। আজকে আমরা সমাসের ক্লাস নিয়ে এসেছি। সমাস বাংলা ব্যাকরণের টপিকগুলোর মধ্যে সবচেয়ে কঠিন একটা টপিক। সো আজকে আমরা ব্যাকরণের এই সমাস ক্লাসটাকে কবিতার মধ্যে উপস্থাপন করব। সমাস থেকে প্রতি বছর প্রাইমারি, বিসিএস, নিবন্ধন, একাডেমিক যেমন ইন্টার, এসএসসি প্রচুর প্রশ্ন এসে থাকে। তাই আজকের ক্লাসে আপনারা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত না টেনে দেখেন, আশা করা যায় সমাস সহজে বুঝতে পারবেন। সমাস শব্দের অর্থ হচ্ছে সংক্ষেপণ। সমাস একাধিক পদের এক পদীকরণই হচ্ছে সমাস। আমরা যদি সমাসের কবিতাটা একটু দেখি, অ দিয়ে যুক্ত হলে বলবে দন্ত, সমাহারী দ্বিগু হয় তা নয় মন্দ, যে যিনি যেটি তিনি কর্ম দ্বারায়, যার বাক্যের শেষে বহু বিহিপাত, বিভক্তি লোপ হলে তৎপুরুষ কবে, ব্যয়হীন করতে যেন অব্যয়ী হবে, বিভক্তি না লোপ হলে অনুক হয়, মন দিয়ে পরশবে করোনা কবয়। তো এই নিচের যে দুটো লাইন, আমাদের সমাস হচ্ছে ছয় প্রকার। একটা হচ্ছে দ্বন্দ্ব সমাস, একটা হচ্ছে দ্বিগু সমাস, একটা হচ্ছে কর্মধারয় সমাস, বহুব্রীহি সমাস, তৎপুরুষ সমাস আর অব্যয় সমাস। এই হচ্ছে সমাস ছয় প্রকার। এর মধ্যে আমরা একটা বাক্য লিখেছি, বিভক্তি না লোপ হলে অলুপ হয়। এটা হচ্ছে এই সমাসের যে ছয় প্রকারের মধ্যে কিছু শ্রেণী বিভাগ আছে, সেটা একটা অংশ। আর শেষ বাক্যটা হচ্ছে এই কবিতার সৌন্দর্যের সাথে মন দিয়ে পড়ে করোনাকে বয়। আচ্ছা, আমরা প্রথমে এখানে একটা উদাহরণ দিয়েছি। উদাহরণটা আমরা একটু দেখি। মহান যে নবী, মহানবী। এই যে মহান যে নবী আর মহানবী, এই দুইটা অংশের নাম কি? প্রথমটা হচ্ছে মহান যে নবী, এই অংশটার নাম হচ্ছে সমাস বাক্য বলা হয়, বিগ্রহ বাক্য বলা হয়, অথবা বেশ বাক্য বলা হয়। আর এই অংশটা হচ্ছে মহানবী। মহানবী অংশটাকে বলা হয় সমস্ত পদ। তাহলে আমরা জানলাম এই অংশটার নাম সমস্ত পদ, আর এই অংশটার নাম হচ্ছে বিগ্রহ বাক্য, বেশ বাক্য অথবা সমাস বাক্য। তাহলে আমরা প্রথমে যাই। সমাস ছয় প্রকারের মধ্যে প্রথম প্রকার হচ্ছে দ্বন্দ্ব সমাস। দ্বন্দ্ব সমাস বোঝার জন্য আমরা কবিতা থেকে প্রথম লাইনটা নিয়ে এসেছি। প্রথম লাইনটা হচ্ছে, ও দিয়ে যুক্ত হলে বলবে দ্বন্দ্ব। আমরা দ্বন্দ্ব সমাস বোঝার তিনটা পদ্ধতি আছে। একটা হচ্ছে, আমরা যদি দেখি বেশ বাক্য যেটা, সেটা যদি ও দ্বারা যুক্ত হয় তাহলে সেটা একটা দ্বন্দ্ব সমাস। দ্বিতীয়টা হচ্ছে, সমস্ত পদ যদি দেশ চিহ্ন থাকে তাহলে আমরা সেটাও চিনতে পারি, সেটা একটা দ্বন্দ্ব সমাস। তৃতীয়টা হচ্ছে, যদি যে দুইটি শব্দ থাকবে অথবা তিনটি শব্দ থাকে, সেই শব্দগুলো যদি বিশেষ্য পদের হয়, যে শব্দগুলো থাকবে সেই শব্দগুলো যদি বিশেষ্য পদ হয়, তাহলে আমরা এটাও বুঝবো এটা একটা দ্বন্দ্ব সমাস। তাহলে আমরা দেখি আমার এই তিনটা এগুলোটা আছে কিনা। প্রথমটা হচ্ছে পিতা ও মাতা। আমি প্রথমটা বলেছিলাম ও দ্বারা যুক্ত থাকলে সেটা হবে দ্বন্দ্ব সমাস। তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রথমটাতে ও দ্বারা বেশ বাক্য যুক্ত আছে, সেজন্য এটা একটা দ্বন্দ্ব সমাস। দ্বিতীয়টা হচ্ছে, আমি বলেছিলাম সমস্ত পদে দেশ চিহ্ন থাকবে। আমরা দেখতে পাচ্ছি পিতা মাতা, তাহলে এখানে সমস্ত পদে দেশ চিহ্ন আছে, তার মানে এটা হচ্ছে একটা দ্বন্দ্ব সমাসের একটা জানার একটা কৌশল। তৃতীয়টা হচ্ছে, আমি বলেছিলাম শব্দগুলো থাকবে বিশেষ্য পদ। তাহলে আমরা দেখি পিতা এবং মাতা দুটি শব্দে একটা বিশেষ্য পদ, সেজন্য এটা একটা দ্বন্দ্ব সমাস। আমরা সবগুলো উদাহরণে দেখি একই আছে কিনা। প্রথমটা হচ্ছে পিতা ও মাতা, পিতা মাতা। আমরা প্রথমটায় পেয়েছি দুটি বিশেষ্য পদ ও দ্বারা যুক্ত আছে এবং সমস্ত পদে দেশ চিহ্ন আছে। দ্বিতীয়টা আয় ও বে, আয় বে দুটি শব্দই বিশেষ্য ও দ্বারা যুক্ত আছে। তৃতীয়টা হচ্ছে আমার আয় বে, আয় বে দেশ চিহ্ন আছে। তৃতীয়টা দা ও কুমলা, দা এবং কুমলা দুটি শব্দই বিশেষ্য, আবার ও দ্বারা যুক্ত আছে, আবার এখানে দা কুমলার মধ্যে দেশ চিহ্ন আছে। তৃতীয়টা হাট ও বাজার, হাট বাজার, হাট ও বাজার ও আছে, আবার হাট এবং বাজার দুটো শব্দই বিশেষ্য। আরেকটা হচ্ছে হাট বাজার, এই হাট বাজার শব্দ সমস্ত পদে দেশ চিহ্ন আছে। তাহলে আমরা বুঝলাম এই সবগুলো উদাহরণই দ্বন্দ্ব সমাস। দ্বন্দ্ব সমাসের আমি বলেছিলাম তিনটা উদাহরণ চেনার, দ্বন্দ্ব সমাস চেনার তিনটা কৌশল। একটা হচ্ছে শব্দগুলো বিশেষ্য পদ থাকবে, একটা ও দ্বারা যুক্ত থাকবে এবং একটা দেশ চিহ্ন থাকবে। আমরা দ্বন্দ্ব সমাস বুঝলাম, এখন আমরা দ্বিগু সমাসটা বুঝবো। দ্বিগু সমাসটা আমরা কবিতার লাইন পেয়েছিলাম, সমাহারী দ্বিগু হয় তা নয় মন্দ। তার মানে আমরা দ্বিগু সমাসটা বোঝার দুইটা পদ্ধতি আছে। একটা হচ্ছে দ্বিগু সমাসে অবশ্যই সংখ্যাবাচক শব্দ থাকবে, যেমন 2, 3, 4, 5,
150 এইরকম একটা সংখ্যাবাচক শব্দ থাকবে এবং সেখানে যে বেশ বাক্য থাকবে বেশ বাক্যের মধ্যে সমাহার শব্দটা থাকবে। তাহলে আমরা দেখি আমাদের উদাহরণে সমাহার শব্দটা আছে কিনা এবং সেই সংখ্যাবাচক শব্দগুলো আছে কিনা। আমরা দেখি সমাহারে দ্বিগু হয় তা নয় মন্দ। তাহলে আমরা সমাহার থাকবে দ্বিগু সমাসে এবং সংখ্যাবাচক শব্দ থাকবে। আমরা লিখলাম চৌরাস্তার সমাহার, তার মানে হচ্ছে চৌরাস্তা। আমরা চৌ শব্দটা হচ্ছে চতুর্থ বা চার, এই চারটা হচ্ছে একটা সংখ্যাবাচক শব্দ এবং সমাহার আছে। আমরা দেখলাম বিগ্রহ বাক্য বা বেশ বাক্যে আমাদের সমাহার শব্দ আছে এবং চৌরাস্তা বা চৌরাস্তার সমাহার, এই চৌ শব্দটা হচ্ছে একটা সংখ্যাবাচক শব্দ। সংখ্যাবাচক শব্দ থাকার কারণে এবং সমাহার শব্দ থাকার কারণে আমরা বুঝলাম এটা একটা দ্বিগু সমাস। বাকি উদাহরণগুলো দেখি। চৌরাস্তার সমাহার চৌরাস্তা, তিন মাতার সমাহার তে মাতা, তে হচ্ছে সংখ্যাবাচক শব্দ, চৌ হচ্ছে সংখ্যাবাচক শব্দ। শত অব্দের সমাহার শতাব্দ, এই শত শব্দটা হচ্ছে সংখ্যাবাচক শব্দ আর আমার সমাহার আছে। মানে বেশ বাক্য যেটা হবে দ্বিগু সমাসের যেটা বেশ বাক্য হবে সেটাতে অবশ্যই একটা সমাহার শব্দ থাকতে হবে, আর যেটা সমস্ত পদ থাকবে সেটা আমাদের সংখ্যাবাচক শব্দ থাকবে। সংখ্যাবাচক শব্দ দেখার সাথে সাথেই আমরা বুঝবো এটা একটা দ্বিগু সমাস। আর এই সংখ্যাবাচক শব্দটা যখন আমরা বেশ বাক্য করবো তখন আমাদেরকে সমাহার শব্দটা যোগ করতে হবে। আমরা এখন কর্মধারয় সমাস আলোচনা করব। কর্মধারয় সমাসে আমরা যে লাইনটা কবিতার লাইনটা দেখেছিলাম যে যিনি যেটি তিনি কর্মধারয়, আমরা এখানে লিখেছি যে যিনি যেটি তিনি কর্মধারয়। কর্মধারয় সমাসে আমরা বেশ বাক্য বা বিগ্রহ বাক্যে আমাদের যে যিনি যেটি তিনি এগুলো থাকলে আমরা বুঝবো সেটা একটা কর্মধারয় সমাস। কর্মধারয় সমাসের বেশ বাক্যে আরো কিছু থাকতে পারে, ন্যায়, তুল্য, মত, রূপ, চিহ্নিত। তাহলে আমি বলি কর্মধারয় সমাসে চেনার দুইটা পদ্ধতি আছে। একটা হচ্ছে আমাদের যে বেশ বাক্য থাকবে সেই বেশ বাক্যে যে যিনি যেটি তিনি অথবা ন্যায়, মত, তুল্য, রূপ, চিহ্নিত এই শব্দগুলো থাকবে বেশ বাক্যে। আরেকটা হচ্ছে কর্মধারয় সমাসে একটি বিশেষ্য পদ থাকবে এবং একটি বিশেষণ পদ থাকবে। কর্মধারয় সমাসে একটি বিশেষ্য পদ ও একটি বিশেষণ পদ থাকবে। যেমন আমরা দেখি যে মহান যে নবী, মহানবী, মহান যে নবী, মহানবী। এই যে মহানবী, নবীটা হচ্ছে বিশেষ্য পদ আর মহান শব্দটা হচ্ছে একটা বিশেষণ পদ। তাহলে বিশেষণ এবং বিশেষ্য পদের সমন্বয় হচ্ছে কর্মধারয় সমাস। আমরা যদি বলি মহান যে নবী, তাহলে এখানে দেখলাম যে মহান যে নবী, এখানে হচ্ছে আমরা যে একটি শব্দ দেখলাম যেটা হচ্ছে বেশ বাক্যের মধ্যখানে আছে, এটার জন্য আমরা বুঝলাম যে এটা একটা কর্মধারয় সমাস। এবং অন্যটা হচ্ছে আমরা দেখলাম যে মহানবী, এই নবীটা হচ্ছে বিশেষ্য এবং মহান শব্দটা হচ্ছে বিশেষণ। বিশেষণ এবং বিশেষ্য পদের সমন্বয় হচ্ছে কর্মধারয় সমাস। তাহলে আমরা বাকি উদাহরণগুলো দেখি। যা আমরা আগে জেনেছি যে যে যিনি যেটি তিনি এবং ন্যায়, তুল্য, মত, রূপ, চিহ্নিত এগুলো শব্দ থাকলে এটা একটা কর্মধারয় সমাস। এখানে আছে মহান যে নবী, যে আছে, এখানে সিংহ চিহ্নিত আসন চিহ্নিত আছে, এখানে আছে ভ্রমরের ন্যায় কৃষ্ণকেশ, এখানে ন্যায় আছে, এখানে বিষাদ, রূপ, সিন্ধু, এখানে রূপ শব্দ আছে। এই শব্দগুলো থাকার কারণে আমরা এটা বুঝলাম কর্মধারয় সমাস। দ্বিতীয়টা হচ্ছে এখানে সিংহ চিহ্নিত আসন, এখানে সিংহটা হচ্ছে বিশেষ্য এবং আসনটা হচ্ছে বিশেষণ। সরি, সিংহ চিহ্নিত আসন, এখানে সিংহটা হচ্ছে বিশেষণ মানে ক্ষমতা অর্থে প্রকাশ পেয়েছে আর আসনটা হচ্ছে বিশেষ্য। এখানে ভ্রমরের ন্যায় কৃষ্ণকেশ, এখানে হচ্ছে ভ্রমর যেটা হচ্ছে এটা হচ্ছে বিশেষণ অর্থে এবং কেশটা হচ্ছে কৃষ্ণটা হচ্ছে এটা বিশেষণ। তারপরে হচ্ছে বিষাদ, রূপ, সিন্ধু, বিষাদটা হচ্ছে একটি বিশেষণ এবং সিন্ধুটা হচ্ছে একটি বিশেষণ। বিশেষণ এবং বিশেষের সমন্বয় হচ্ছে আমাদের কর্মধারয়। এখন আমরা আলোচনা করব বহুব্রীহি সমাস। বহুব্রীহি সমাসটা হচ্ছে যে এখন আমরা আলোচনা করব বহুব্রীহি সমাস। বহুব্রীহি সমাসে আমরা কবিতার লাইন পেয়েছি যার বাক্যের শেষে বহুব্রীহি পায়।
তাহলে আমরাও কবিতার লাইনটা নিয়ে আসলাম, যার বাক্যের শেষে বহুব্রীহি হয়, মানে হচ্ছে বাক্যের শেষে আমরা যার পাবো, যেটা বেশ বাক্য থাকবে সেই বেশ বাক্যের শেষে যার শব্দটা থাকবে। একটা হচ্ছে বহুব্রীহি সমাসের যে বেশ বাক্যটা থাকবে সেটার অর্থ না বুঝে অন্য কোনো অর্থ প্রকাশ করবে, সেটি হচ্ছে বহুব্রীহি সমাস। তাহলে আমরা দেখি বহুব্রীহি আছে যার, আমরা বুঝলাম বহুব্রীহি আছে যার, এই যার থাকার কারণে আমরা বুঝলাম এটা একটা বহুব্রীহি সমাস। বেশ বাক্যে যার আছে সেজন্য আমরা এটা বুঝলাম যে এটা একটা বহুব্রীহি সমাস। তারপরে হচ্ছে বহুব্রীহি, এই ব্রীহি শব্দের অর্থ বোঝানো হচ্ছে দান। তাহলে বলা যেতে পারে বহু দান আছে যার বা বহুব্রীহি আছে যার, এই বহুব্রীহি দ্বারা দান বোঝানো হয়েছে, এজন্য যে অর্থটা আছে সেই অর্থ না বুঝে অন্য কোনো অর্থ প্রকাশ করে, এটাকে বলে বহুব্রীহি সমাস। বহুব্রীহি আছে যার, বহুব্রীহি, তারপরে এই যার শব্দ থাকার কারণে এটা একটা বহুব্রীহি সমাস। তারপরে হচ্ছে কোষ মেজাজ যার, এই যে যার শব্দটা আছে সেজন্য যে এটা একটা বহুব্রীহি সমাস। তাহলে আমরা বুঝলাম বহুব্রীহি আছে যার, বহুব্রীহি, বহু কোষ মেজাজ যার, কোষ মেজাজ, এটা হচ্ছে একটা। আচ্ছা, এখন আমরা দেখি তৎপুরুষ সমাস। তৎপুরুষ সমাসের আমরা এখানে কবিতার লাইন পেয়েছি, বিভক্তি লোপ ফলে তৎপুরুষ কবে। আমরা জানি কিছু বিভক্তি আছে, 7টা বিভক্তি আছে। 7টা বিভক্তি গুলো হচ্ছে প্রথমা, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী। প্রথমা হচ্ছে জিরো বা ও, দ্বিতীয় হচ্ছে কে রে, তৃতীয় হচ্ছে দ্বারা দিয়া, তারপরে চতুর্থী হচ্ছে কে রে, পঞ্চমী হচ্ছে হতে থেকে, ষষ্ঠী হচ্ছে রয়ে এবং সপ্তমী হচ্ছে তে এ উত্তস্ত। এই বিভক্তি গুলা যখন লোপ পাবে, এই বিভক্তি গুলা যখন লোপ পাবে তখনই এটা হচ্ছে তৎপুরুষ সমাস হবে। যেমন বেশ বাক্যে যদি আমাদের এই বিভক্তি গুলা থাকে, সেখানে আমাদের সমস্ত পদকে দেওয়ার পরে যখন বিভক্তি থাকবে না তখনই সেটা হয়ে যাবে একটা তৎপুরুষ সমাস। আমরা যদি বলি কবিতার লাইন হচ্ছে বিভক্তি লোপ হলে তৎপুরুষ কবে, মানে আমাদের বেশ বাক্যের যে বিভক্তি আছে সেই বিভক্তিটা সমস্ত পদে গিয়ে লোপ পাবে, সেটাই হচ্ছে তৎপুরুষ সমাস। আমরা দেখি বিপদকে আপন্ন, তারপর হচ্ছে বিপদ আপন্ন, তার মানে আমাদের এখানে কে বিভক্তি আছে, কে বিভক্তিটা লোপ পেয়েছে। তারপরটা দেখি মন দিয়ে গড়া, মন গড়া, তার মানে দিয়ে যে বিভক্তি আছে সেটা লোপ পেয়েছে। তারপরে গুরুকে ভক্তি, এই যে গুরুকে একটা বিভক্তি, এই কেটা লোপ পেয়েছে, গিয়ে হয়েছে গুরু ভক্তি, কে বিভক্তি লোপ পাওয়ার কারণে হয়েছে তৎপুরুষ সমাস। তারপর হচ্ছে রাজার পুত্র, রাজপুত্র, এই যে রাজার রাজার বিভক্তি আছে, এই বিভক্তি থাকার কারণে এখানে গিয়ে যখন লোপ পেয়েছে তখন এটা হয়েছে তৎপুরুষ সমাস। আমরা যেটা জানলাম তৎপুরুষ সমাসের পদ্ধতি জানার বা চেনার পদ্ধতিটা হচ্ছে আমাদের এখানে বিভক্তি থাকবে, এই 7টা বিভক্তির মধ্যে থেকে যে কোনো একটা বিভক্তি থাকবে, সেই বিভক্তি বেশ বাক্য থাকবে, বেশ বাক্য থেকে যখন সেটা সমস্ত পদ হবে, সমস্ত পদে বিভক্তিটা থাকবে না, যখনই বিভক্তি থাকবে না তখনই সেটা হয়ে যাবে আমাদের তৎপুরুষ সমাস। এখন আমরা দেখব আমাদের সর্বশেষ সমাস যেটা, সেটা হচ্ছে অব্যয়ী সমাস। আমরা এখানে কবিতার লাইনটা দেখি, বেহীন পদটি যেন অব্যয়ী হবে, বেহীন পদটি যেন অব্যয়ী হবে। এই বেহীন পদটি কোনটি, মানে আমাদের যে বেশ বাক্যে যে পদটা থাকবে সেখানে যে পদগুলো থাকবে সেখান থেকে একটি পদ বে হবে, এই পদ বে হওয়ার জন্য এটা হবে একটা অব্যয়ী সমাস। আমরা অব্যয়ী সমাস চেনার 2টা পদ্ধতি আছে। একটা হচ্ছে আমাদের যে প্রথম যে বেশ বাক্য যেটা থাকবে, বেশ বাক্য থেকে একটি পদ লোপ পেয়ে যাবে, এই একটি পদ লোপ পাওয়ার কারণে আমরা এটা হয়ে যাবে অব্যয়ী সমাস। দ্বিতীয়টা হচ্ছে আমরা যে সমস্ত পদ থাকবে সেই সমস্ত পদে আমরা যে শব্দটা পাবো সেই শব্দে একটি উপসর্গ গঠিত শব্দ থাকবে। যেমন আমরা উপসর্গ জানি, বাংলা উপসর্গ দেশি, সংস্কৃত এবং দেশি শব্দ আছে। একটা আছে প্রপর, অপসম, নিয়াদি, আপনি, দুর্বি, অদিশু, উৎপরি, প্রতিদি, অপিপা, এইগুলা থেকেই আমাদের এই বেশ বাক্যের যে সমস্ত পদটা গঠিত হবে। আমরা আবারও বলি, আমরা অব্যয় সমাসের সমাস চেনার পদ্ধতি হচ্ছে 2টা। একটা হচ্ছে উপসর্গ গঠিত শব্দ হবে সমস্ত পদ, একটা হচ্ছে যেটা বেশ বাক্য হবে, বেশ বাক্যের মধ্যে একটা পদ লোপ পাবে, এটি হচ্ছে অব্যয়ীভাব সমাস। তাহলে আমরা উদাহরণটা দেখি। প্রথমটা হচ্ছে কুলের সমীপে। আমরা দেখলাম যে কুলের সমীপে, এই সমীপে শব্দটা লোপ পেয়েছে, হয়ে গেছে উপকূল। উপকূলের উপটা হচ্ছে একটি উপসর্গ। আবার বলি কুলের সমীপে থেকে সমীপে লোপ পেয়ে হয়ে গেছে উপকূল, উপকূলের উপশব্দটা হচ্ছে একটা উপসর্গ। দ্বিতীয়টা হচ্ছে শহরের সদৃশ, শহরের সদৃশটা হচ্ছে হয়ে গেছে উপশহর। তাহলে আমরা দেখলাম সদৃশ শব্দটা বে হয়ে গেছে
আর এখানে হয়ে গেছে উপসর্গ, উপসর্গের উপশব্দটা হচ্ছে একটি উপসর্গ। তৃতীয়টা দেখি আমরা, কণ্ঠের সমীপে, সমীপে শব্দটি লোপ পেয়েছে, হয়ে গেছে উপকণ্ঠ। তাহলে সমীপে শব্দটি লোপ পেয়েছে, হয়ে গেছে উপকণ্ঠ, এখানে উপশব্দটি হচ্ছে একটি উপসর্গ। তৃতীয়টা হচ্ছে দিন দিন, এখানে দিন একটি শব্দ লোপ পেয়েছে এবং এখানে কি হয়েছে প্রতিদিন, এখানে প্রতি একটা উপসর্গ, তার মানে উপসর্গ হয়ে এগুলো হয়েছে অব্যয় সমাস। আমরা অব্যয় বা সমাস চিনার দুইটা পদ্ধতি জানলাম, একটা হচ্ছে বেশ বাক্যের একটি শব্দ লোপ পাবে আর উপসর্গ রূপে গঠিত হবে সমস্ত পদ, এটাই হচ্ছে অব্যয়ীভাব সমাস। আর হচ্ছে আরেকটা আমরা লাইন আছে যে বিভক্তি না লোপ হলে অলোপ হয়, তাহলে এটা হচ্ছে একটা মানে শ্রেণী বিভাগ গেলে আমরা পাবো। আমি আরো কিছু ভিডিও দেব এবং সমাসের যে 6টি প্রকার, 6টি প্রকারের যে শ্রেণী বিভাগ সহ আরো 6টি ভিডিও তৈরি করব, সেখানে গেলে আমরা পাবো। এরপর আমি একটা জিনিস বলি, যেমন আমাদের যে দ্বন্দ্ব সমাস আছে, একটা অলোপ দ্বন্দ্ব সমাস আছে, যেমন দুধে ও বাতে, এখানে কি হচ্ছে দুধে বাতে, এই যে দুধে বাতে অলোপ দ্বন্দ্ব কিভাবে হলো, অলোপ দ্বন্দ্ব কিভাবে হলো, যে দুধে বাতে, যে দুধে ও বাতে বললাম দুটো শব্দ দিয়ে বিভক্তি আছে, আবার সমস্ত পদে গিয়ে দুধে বাতে, সেখানেও বিভক্তিটা লোপ পায় না, এই জন্য সেখানে হয়েছে অলোপ দ্বন্দ্ব সমাস। তো আজকে আর এতটুকুই কাজ, পরের ভিডিওতে আমরা আরো 6টি ভিডিও তৈরি করব এবং সমাসের যে শ্রেণী বিভাগগুলো আছে সেখান থেকে আমরা সেই ভিডিওগুলো দ্বারা আমরা সমাসের শ্রেণী বিভাগ আলোচনা করব এবং আলাদা আলাদা ভাবে দ্বন্দ্ব সমাস, দ্বিগু সমাস, কর্মধারয় সবগুলো আলাদা ভিডিও করব এবং সেখানে সবগুলো আলোচনা করব। সো আজকের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগে থাকলে আপনারা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।